সময় সংলাপে স্বাগত জানাচ্ছি আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছেন মাসুম রাজা। আপনাকে স্বাগত মাসুম ভাই আমাদের সময় সংলাপে। আমি যে বিষয় দিয়ে আলোচনা শুরু মঞ্চ দিয়ে শুরু করি, যে মঞ্চের যে মুখরতা ছিল, যে জমজমাট আবহটা ছিল, সেটা এখন অনেকটাই মঞ্চের বাড়তি একটু আলোটা একটু কমে গিয়েছে বলা হচ্ছে। একদম সরাসরি আমি স্বীকার করছি যে আলো কমে গেছে, কিন্তু এই কমার পেছনে তো অনেক ধরনের কারণ আছে। আপনি যদি ধরেন আজকে ক্রিকেট উদাহরণস্বরূপ নেন, ক্রিকেটের এই উন্নতি কেন? কারণ এর পৃষ্ঠপোষকতা আছে, নানানভাবে এর পৃষ্ঠপোষকতা, সবার মনোযোগ আছে, পৃষ্ঠপোষকতা আছে। কিন্তু মঞ্চের ক্ষেত্রে আপনি যদি দেখেন, আমি সরকারি পৃষ্ঠপোষকতার কথা প্রথমে বলি। আপনি ছোটবেলায় একটা সিনেমা দেখতে গেছেন কখন? যখন আপনার অন্যান্য সমস্ত কিছু খরচ খরচার পরে বাবার কাছ থেকে নিয়ে মানে যে উদ্বৃত্ত যেটা, সেটা দিয়ে আপনি সিনেমা দেখতে গেছেন। এখন একটা জাতির বা একটা রাষ্ট্রের যদি সেই উদ্বৃত্ত না থাকে বিনোদনকে পৃষ্ঠপোষকতা দেওয়ার জন্য, তাহলে সেই বিনোদনের, সেই জাতির বা সেই রাষ্ট্রের বিনোদনের মানে খুব বেশি আলো জ্বলবে বলে আশা করা যায় না। যেটুকু আলো জ্বলে খুব ব্যক্তিগত এবং মানে প্রাইভেট লেভেলের যে সমস্ত ইনিশিয়েটিভস আছে, সেইগুলো থেকে কিন্তু জ্বলে। যদি আপনার ধরেন এক ধরনের অনুপ্রেরণা না থাকে, পেছন থেকে যদি আমাকে মানে সামনে এগিয়ে দেওয়ার মতন সেই প্রণোদনাটা যদি আমার না থাকে, তাহলে আলটিমেটলি বাতিটা থাকলেও জ্বলাতে ইচ্ছা করবে না আপনার। হ্যাঁ, বাতি নাই আমি তা বলছি না, আমাদের নিভিয়ে রাখতে ইচ্ছে, হ্যাঁ, জ্বালানোর মতন প্রণোদনা আসলে আমাদের হয় না। কিন্তু মঞ্চে এ যাবৎকাল কিন্তু অসংখ্য ভালো কাজ হয়েছে এবং মানে আন্তর্জাতিক মানের কাজ হয়েছে, এবং সেই কাজের মানে আমি বলবো যে পোটেনশিয়াল যেটা এই জাতীয় কাজ করার জন্য, সেই পোটেনশিয়াল কিন্তু আমাদের মঞ্চে আছে। আমরা একটু মানে যে খোঁচাটা দরকার, সেইটা যদি হয়, আমি মনে করি যে মঞ্চে আবারও সেই মানে কি সুদিন বাতিগুলো নিভিয়ে রাখা হয়েছে, যে আবার অনেকটা। এবং তার ফলে হচ্ছে কি, মঞ্চের যেটা আপনি খুব ভালোভাবে বলেছেন কেন হচ্ছে, মঞ্চটা এখন হয়েছে কি, মানে আগে আপনি যদি ধরেন একটা গেট থাকে, গেটটা যদি খোলা হয়, ওই মানে মূল সিংহদ্বারটা খোলার জন্য একটা গ্রুপ থাকে, সেটা দিয়ে যায়, আবার সেটা দিয়েই আসে। এখন আমাদের মঞ্চনাটকটা আমরা অনেকটা ওইরকম, ওই একই গ্রুপ দিয়ে যাচ্ছি, একই গ্রুপ দিয়ে আসছি। এটাকে ভেঙে অন্য কোনো কিছু দিয়ে যারা সামনে আসছেন, যারা নতুন আসছেন, তাদেরকে জাগিয়ে তোলা। মঞ্চের সংকট তো নাই এখন, মঞ্চের সংকট এইভাবে আমাদের নাই, কিন্তু একদম নাটকের জন্য যেমন যে মঞ্চ, সেটা কিন্তু নাই। কিন্তু তারপরেও আমাদের শিল্পকলাতে আগে একটা শিল্পকলা ছিল, আমরা যে সেখানে নাটক করতে পারতাম না, এখন তাদের 3টা মঞ্চ, আমরা নানানভাবে মঞ্চকে ব্যবহার করতে পারছি। সেই হিসাবে আমি বলবো না যে মঞ্চের সংকট ওইভাবে আসছে, মানে খুব একটা নাই। হ্যাঁ, এই মঞ্চ বা থিয়েটারের সঙ্গে জড়িত মানুষের যে ভিড়, এই মঞ্চ নাটক করবে, থিয়েটার করবে, মঞ্চ নাটক না বলে থিয়েটার করবে, থিয়েটার করার যেটা নেশা ছিল তরুণদের মধ্যে, সেই নেশাটা একটু কি কমে গিয়েছে? হ্যাঁ, নেশা কমে গেছে, সেটারও নানা জাতীয় কারণ আছে। একটা এখন ধরা যাক, আপনি উত্তরা থেকে একটা ছেলে, আমার দেশ নাটক, উত্তরা থেকে একটা ছেলে কিন্তু রিহার্সালে রেগুলার আসতো, কিন্তু এখন উত্তরা থেকে একটা মানুষকে আমি রিহার্সালে আসতে বলবো, এটা আমারই খারাপ লাগে যে এই ছেলেটিকে উত্তরা থেকে শিল্পকলায় রিহার্সাল করতে আসার জন্য তাকে মিনিমাম 2টোর সময় রওনা করতে হবে। তারপরে সে এসে হয়তো ধরতে পারবে কিনা, রিহার্সাল ধরতে পারবে কিনা, তাও আমার সন্দেহ আছে। এখন সেই দিক থেকে যদি আমি আরো বিচার করি, যে এটা গেল হচ্ছে যিনি কর্মী, যিনি দেখতে আসবেন, তারও কিন্তু একই অবস্থা। এখন কে এই 4 ঘন্টা রাস্তায় ব্যয় করে আসা যাওয়াকে দিয়ে একটি নাটকটি দেখতে, এই মঞ্চে যিনি আসবে, থিয়েটারের যে নেশার কথা আমি বলছি, হ্যাঁ, থিয়েটারের নেশাটা কি কমে গিয়েছে তারকা হওয়ার নেশার জন্য? না, তারকা হওয়ার নেশার ক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ আছে, তারা একটা গ্রুপ, আমি সবাইকে দেবো না। আপনি শিল্পকলায় যান, শিল্পকলায় কিন্তু সেই থিয়েটার প্রেমী, থিয়েটার পাগল মানুষ কিন্তু পাবেন, আপনি পাবেন, ভিড় করছে। আমি আমার গ্রুপ দিয়ে তো দেখি, আমার গ্রুপে আমি যখন বসি তখন কমপক্ষে 60 জন মানুষ থাকে। হ্যাঁ, তবে এই 60 জন মানুষের ভিতরে 10 জন যে নেই, যে মাসুম ভাইয়ের দলে আসলে মাসুম ভাইয়ের যদি কোনো আনুকূল্য পাওয়া যায়, এবং সবার দলের কথাই আমি বলছি, আমি আমারটা দিয়ে উদাহরণ দিয়ে বললাম, সেই রকম আছে। কিন্তু থিয়েটার করতে আসে এরকম ছেলেও আছে, এখনো আছে। কিন্তু আমরা যেহেতু থিয়েটারটাকে দেখাতেই পাচ্ছি না, সেই জন্য আমরা ওই জিনিসটাকেও দেখাতে পাচ্ছি না, যে জেল্লা যেটা বলে, আমরা যে এইটা জৌলুসটা আমরা দেখাতে পারছি। ঢাকার বাইরে কি অবস্থা? ঢাকার বাইরে আরো খারাপ অবস্থা। ঢাকার বাইরে আমি যেমন কুষ্টিয়া থেকে আসি, কুষ্টিয়াতে এক সময় ছিল যে মাসে কমপক্ষে 20টা শো হতো বিভিন্ন দলের নাটকের, কিন্তু এখন মানে গত 20 বছরের ভিতরে কোনো শো হচ্ছে কিনা এরকম একটা অবস্থা দাঁড়িয়ে গেছে। সবই আছে, শিল্পকলা আছে, অন্যান্য দল আছে, কিন্তু তারপরেও হচ্ছে না। বোধন কুষ্টিয়া বলে একটা দল, তারা চেষ্টা করে যাচ্ছে, কিন্তু একটা দল বা আরো কয়েকটা দল মিলে এটা হয়ে উঠছে না। কেন হয়ে উঠছে না, এর কিন্তু খুব প্রকৃত কারণ খুঁজে বার করার দরকার আছে। আমার মনে হয়
যে এটা শুধু নিয়ে আসলে আমার পৃষ্ঠপোষকতা ভাবতে হবে। নাকি এই যে যখন থিয়েটার আপনারা মানে একদম থিয়েটার শুরুর দিকে হ্যাঁ, বা একদম আপনারা যখন শুরুর দিকে, থিয়েটার হ্যাঁ। করতে সার্বিকভাবে যে আমাদের স্যাটেলাইটের একটা প্রভাব আছে কিনা, যে এত জায়গা, বিনোদনের এত জায়গা, হ্যাঁ, শিল্প দেখার এত জায়গা। না, স্যাটেলাইটের প্রভাবটা দেখেন, আমি যদি টেলিভিশনের নাটকগুলোর কথাই ধরি, মঞ্চ নাটক যেহেতু, টেলিভিশনের নাটকগুলোর কথাই ধরি, আমাদের টেলিভিশনের নাটকও তো এখন কেউ দেখে না, তাই না? অন্য কোনো জায়গায় চলে যাচ্ছি। সংকট কিন্তু একদম একদম নানান ভাবে হচ্ছে, এটা ভিসিয়াস সার্কেল যেটা বলে, যে এইটার জন্য এইটা, এইটার জন্য এইটা, এই জন্য মানে নকআউট ইয়ে আর কি আমাদের। এটাকে নক করলে ওটা ডোমিনোজ ইফেক্ট, সংকট চক্র। হ্যাঁ, ডোমিনোজ ইফেক্টের মতন। এটা ধাক্কা খেয়ে ওটা পড়ে যাচ্ছে, ওটা পড়ে যাচ্ছে, এরকম আমাদের অবস্থা। মানে সমস্ত ব্যাপারেই যদি আমরা নজরটা না দিতে পারি। আমি একটু মঞ্চতে থাকতে চাই। মঞ্চতে বলা হচ্ছে যে স্ক্রিপ্ট নাই। এটা এটা সত্যি, কিন্তু মঞ্চে স্ক্রিপ্ট না থাকলে নাটক থাকবে না এরকম কিন্তু না। মানে মৌলিক নাটকের স্ক্রিপ্ট এটা নাই। সেক্ষেত্রে আমি বলবো যে সেটাও হয়তো দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে এসে মিডিয়ার কিছুটা প্রভাব আছে, যে অনেকে হয়তো মিডিয়াতে লিখলে তার থেকে, কারণ মঞ্চনাটক যদি আমি লিখি, আমি একটি মঞ্চনাটক গত 3 মাস ধরে লিখেছি, আমি নিজের উদাহরণটা দিয়ে বলি, 3 মাস ধরে লিখেছি। এই মঞ্চনাটকটি গ্রুপে যে পড়ার জন্য একটি সময় ব্যয় করতে হয়েছে আমাকে, এবং পড়তে যাওয়ার জন্য এর পেছনের ব্যয়ের কথা চিন্তা করেন। এই 3 মাসে আমি অন্য কোনো নাটক লিখিনি। এটি কিন্তু মানে শুধুমাত্র আমার টাকা পাচ্ছি না তাই নয়, টাকা ব্যয়ও করতে হচ্ছে, মানে ওইটা থেকে পাচ্ছি না। আমি যে অন্য নাটকটা লিখলে পয়সা পেতাম, সেটাও আমি পাই না। সুতরাং এটা এক ধরনের সাধনা, এবং সেই সাধনার ভেতর দিয়ে আপনি শিল্পকে চর্চা করছেন, কিন্তু তার বিনিময়ে কিন্তু নাই। মঞ্চে ওই যে আমি পৃষ্ঠপোষকতার কথা বললাম, আজকে একটা ছেলে নিজের পয়সা খরচ করে, যে এই মানসিকতা কতজনের থাকবে, যখন দেখছে তারই পাশের ছেলেটি জাস্ট তার 1 মাসে শুটিং এর করতে করতে শিডিউল নাই তার, এবং প্রত্যেকটা শুটিং এ যেই সে কিছু না কিছু আর্থিকভাবে সুবিধা পাচ্ছে, দালালি টাকা। হ্যাঁ, দাঁড়ালি টাকা, রাইট। তো সেইগুলো নাই। চারিদিক থেকে দেখবেন যে আমাদের একটু ঘুরে তাকালেই আমরা হতাশ হচ্ছি, একটু ঘুরে তাকালেই মঞ্চ আসলে আমাদেরকে কি দিচ্ছে, এই প্রশ্ন আমার বারবার মাথায় আসছে। আমি মঞ্চতে থেকে যাচ্ছি না, আমি বিরতিতে যাচ্ছি, ফিরে আসলে মঞ্চেই থাকবো। যে এই যে মৌলিক স্ক্রিপ্ট নাই, পাণ্ডুলিপি নাই, কিন্তু শিমুল ইউসুফ তাদের সঙ্গে কথা বলে যে তাদের একটা কথা, যে সেই মানে যারা থিয়েটার করতে আসছে, আপনি কিছু ইঙ্গিতও দিয়েছেন যে আপনি 10 জনের কথা বলছেন, সেটা 30 জনও হয় কোনো কোনো গ্রুপের ক্ষেত্রে। যে আমি যদি শিমুল ইউসুফের সঙ্গে থাকি, তাহলে হচ্ছে নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চুর হয়তো কোনো একটা ছবিতে, কোনো একটা নাটকে, টেলিভিশন নাটকে কাজ করতে পারবো, এবং তাদের শিক্ষার জায়গা, শেখার পড়ার তো একটা ব্যাপার আছে, সেই জায়গাটাও নাকি কমে গিয়েছে। আমি জানি না, আপনি কি বলবেন? দেখেন, আসলে শর্টকাট ওয়ে আমরা সবসময় খোঁজার চেষ্টা করছি, আগে খুঁজিনি তাই না, সবসময় খোঁজার চেষ্টা করছি, কিন্তু এখন শর্টকাট ওয়েটা যেন মনে হচ্ছে একটু বেশি খোলা হয়েছে একটা দীর্ঘ রাস্তার চেয়ে। শিল্প একটি সাধনা, শিল্প চর্চা করতে হয়, এবং সেই চর্চা করার পরে নিজের ভিতরে শিল্পকে আপনি গ্রহণ করবেন, এবং সেই শিল্প অন্যদেরকে আপনি বিতরণ করবেন। সেই সাধনাটা অনেক কমে গেছে। আর একটা কিন্তু খুব বড় সংকট আছে। দেখেন, আমি ঢাকা থিয়েটারের নাটক একসময় দেখতে যেতাম, কেন? সেখানে আফজাল ভাই ছিলেন, হুমায়ুন ফরিদি ছিলেন, সুবর্ণা মুস্তাফা ছিলেন, যারা টেলিভিশনেও একইভাবে জনপ্রিয়, মঞ্চেও তারা ছিলেন। এখন আপনি দেখেন, এই যতগুলো টেলিভিশনের নাটকগুলো হচ্ছে, সবগুলো কিন্তু মঞ্চের মুখ, মঞ্চ থেকে আসা, কিন্তু তারা মঞ্চে ফিরছেন না। কারণ কি? আগে টেলিভিশনের একটা নাটক হতো, সপ্তাহে 1 মাসের ভিতর 4টা নাটক হয়তো একবার তিনি ডাক পেতেন, তাতেই তিনি কিন্তু একটা চ্যানেল, তাতেই তিনি কিন্তু জনপ্রিয়। আজকে এই মানুষটি জনপ্রিয় হওয়ার পরে তার আর অন্যদিকে, মানে ইভেন বাড়িতে তিনি সময় দিতে পারেন না মঞ্চে বা গ্রুপে। হ্যাঁ, এক্স্যাক্টলি। তার ফলে হচ্ছে কি, যে মঞ্চটা কিন্তু অনেকখানি দৈন্য অবস্থায় এসে দাঁড়াচ্ছে। তারা যদি আসতেন, আমি কিন্তু সব সময় বলি যে মঞ্চের প্রতি প্রেমটা, যেটা আগে এই মানুষগুলোই দেখিয়েছিলেন, সেই প্রেমটি তাদের মঞ্চ থেকে যারা গিয়েছেন তারা মঞ্চে ফিরছেন না, সেটা মঞ্চে ফিরছেন। আগে কিন্তু ছিল, মঞ্চের থেকে গেছেন, তারা জনপ্রিয় হয়েছেন, আবার মঞ্চে এসে করেছেন, ফলে মঞ্চের এক ধরনের জনপ্রিয়তা হয়েছে। আমি সুবর্ণ মুস্তাফাকে দেখতে যেতাম, আমি ফরিদ ভাইকে দেখতে যেতাম, আমি আফজাল হোসেনকে দেখতে যেতাম। শেষ পর্যায়ে তো যে তৌকির বা জাহিদ হাসান, ফেরদৌসী মজুমদার, জাহিদ হাসান, তৌকির থেকে শুরু করে অসংখ্য, আইজুল হাকিম, মামুন রশিদ নিজে, মামুন রশিদের গ্রুপের অন্যান্য, শমিক স্যার, এরা, আমরা এদেরকে দেখতে যেতাম, কারণ আমরা টেলিভিশনে এদেরকে দেখে চিনতাম, এবং মঞ্চেও তাদেরকে পাবো জেনে মঞ্চে যেতাম। এটা কিন্তু মঞ্চের একটা বিশাল ক্ষতি হচ্ছে। আমি বলছি যে
মঞ্চ তাদের জন্য শেষ হয়ে গেছে তা আমি বলবো না, মঞ্চ তার নিজের জায়গা করে নেবে এবং মঞ্চ নিজের মতো সাধারণ দাঁড়াবে। দর্শকরা তো একটু দেখতে মানে তাদের সাধারণ চাইতেই দর্শকেরা পারে। এটা চাইতেই যেমন পারে। মোশাররফ করিমের কথা যদি মোশাররফ করিমকে টেলিভিশনে মোশাররফ করিমের নিয়মিত উত্থান দেখা তো যায়, মঞ্চে তো দেখতে মঞ্চে হ্যাঁ। মোশাররফ করিম মঞ্চ থেকে এসে যখন মোশাররফ করিম টেলিভিশনে গেল তখন হয়তো মোশাররফ করিমকে অনেক স্ট্রাগল করতে হয়েছে সেই টেলিভিশনে যাওয়ার জন্য, অনেকের কাছে হয়তো যেতে হয়েছে। কিন্তু যখন মোশাররফ করিম টেলিভিশনে হয়ে গেল, মোশাররফ করিম তখন কিন্তু মঞ্চে সময় দিতে পারলো না। আমি তার কোনো দোষ ধরছি না, তিনি তাকে এমন ভাবে টেলিভিশনে ধরে নেওয়া হলো, কিন্তু তিনি ভাবলে বা চিন্তা করলে বা চেষ্টা করলে যে সময় দিতে পারতেন না তা নয়। এখানে যে বহুমাত্রিক প্রতিভা যদি বলি আমি, মঞ্চ থেকে তো আসে। আমরা যেমন আমরা হুমায়ুন ফরিদী ভাইয়ের কথা বলছিলাম, আমরা ফজলুর রহমান বাবুর কথা বলতে পারি, তার মতো একজন মঞ্চকর্মী, তুষার খান, কত বড় বড়, হ্যাঁ, বা মামুন রশিদ ভাই, তারা তো একটা বহুমাত্রিকতা নিয়ে আছেন, ছিলেন মঞ্চে। তাদেরকে তো এই ধরনের তো আবার তাদেরকে দেখে তো আরেকটা ছেলে তৈরি হবে। ছেলে তৈরি হয়েছে তো, হ্যাঁ। ছেলে তৈরি থাকছে না। হ্যাঁ, মঞ্চে কিন্তু প্রচুর কাজ করছে। আপনি যদি মামুন ভাইয়ের একটা নাটক নেন বা আমাদেরই একটা নাটক নেন, অরক্ষিতা দেশ নাটকের, মানে আপনার কিন্তু অভিনেতার কোনো অভাব নাই, কিন্তু তারা করে যাচ্ছে। কিন্তু আমি একটি নাটক করার পরে যে সাড়া পাওয়ার কথা, সেই সাড়াটি আমি পাচ্ছি না, এক। আর দুই হচ্ছে, যে ছেলেটি আসছে হয়তো একটি নাটকের জন্য সে খুব কষ্ট করে আসা যাওয়া করেছে, রিহার্সাল করেছে, কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে যে সেই সময়ের ভিতরে আমার মঞ্চের কাজ দেখতে দেখতে কেউ একজন তাকে দেখলো এবং তার অভিনয় ভালো লাগলো, তাকে বললো যে এসো আমার সাথে কাজ করো, তাকে নিয়ে চলে গেল। আমি বলছি যে তিনি তার সুবিধা তো নেবেনই, তিনি তার নাটকটি ভালো করার জন্য, টেলিভিশন নাটকটি ভালো করার জন্য তিনি নেবেন, ছেলেটিও সুযোগ পাক, কিন্তু সেই ছেলেটি যে মঞ্চ থেকে গেল, মঞ্চের প্রতি তার যে একটি ভালোবাসা, ঋণ, আমি বলবো ঋণ, কৃতজ্ঞতা, আপনি ভালো শব্দ, হ্যাঁ, এইটার কিন্তু আমরা দেখাতে পারছি না। আমি নিজে নাটক লিখি, আমি কিন্তু টেলিভিশনের জন্য বেশিরভাগ সময় দিই, কিন্তু আমি মঞ্চকে ভুলি না। কিন্তু আমাদের অনেকে, আমার এক বন্ধু, তাকে জিজ্ঞেস করলাম মঞ্চ থেকে তার যাওয়া, হাকিম, আইজুল হাকিম, অসাধারণ মঞ্চের অভিনেতা, হ্যাঁ, তাই না? কিন্তু তার আসলে আমি তাকিয়ে দেখলাম যে তার আসলে মঞ্চে সময় দেওয়ার মতন সময় নাই। সে চেষ্টা করলেও সে পারবে না। সে হয়তো মনে মনে কাঁদে, আমি তাকে জিজ্ঞেস করেছি, সে কিন্তু মানে মনে মনে কাঁদে, মঞ্চে যেতে পারে না, ওইখানে আড্ডাটা দিতে পারে না, তার জন্য তার খারাপ লাগে। সে যে খুব ভালো থাকে তার না, কিন্তু তার উপায় নেই। আপনার কাছ থেকে যদি আবার ঋণ করে বলে যে আপনি বলছেন যে ইচ্ছা করলে দেওয়া যেত, ইচ্ছা করে দেওয়া যায়, সেটা একটা চেষ্টার বিষয়। সেই চেষ্টাটা না করলে আমি হয়তো দেখা যাচ্ছে যে 5টি নাটক করি, আমি বললাম যে এই একটা নাটক আমি না করে আমি মঞ্চে সময় দেবো, সেটিও আমার সিদ্ধান্ত। কিন্তু ওর সমস্যা আছে, আমি একবার যদি হাকিম বা একবার যদি মোশাররফ করিম বলে যে না আমি এরপরে শুটিং করবো না, 5টার পরে শুটিং করবো না, যদি সে বলে, তাহলে কিন্তু এটি আবার এমন ভাবে ঘুরতে থাকবে যে না ওনাকে 5টার পরে তো পাওয়া যায় না, উনি এবার দেখা যাচ্ছে ওইখানে কিন্তু আবার তার একটা ক্ষতি হবে। এটা নানান ভাবে কিন্তু ওই যে আমি জানি না মাসুম ভাই, যে বছরে একটা মঞ্চের জন্য কাজ করলাম না, সেটার জন্য তো আবার মঞ্চেও একটা সুযোগ থাকতে হবে। দেখা যাচ্ছে যে আমি যখন মঞ্চের নাটকের কাজটা শুরু করছেন তারেক আনাম খান, মোশাররফের জন্য আমি বলছি, তখন দেখা যাচ্ছে মোশাররফ এমন ভাবে হেভিলি বার্ডেন্ড যে অন্যান্য নাটকে, যে ওই নাটকগুলোর সাথে সবাই বলবে যে ভাই সিরিয়াল বন্ধ হয়ে যাবে, তো আমি তো এপিসোড জমা দিতে পারবো, সিরিয়াল বন্ধ হয়ে যাবে। তো ফলে সে যে ইচ্ছা করলে আবার ওখান থেকে কেটে আসতে পারতেছে। আবার এখানে তারিক ভাই যে তার জন্য পিছিয়ে নেই যে অন্য জায়গায় করবেন, সেটিও তার শিডিউলের ব্যাপার আছে, তার মঞ্চের দলেরও ব্যাপার আছে। মঞ্চের আলো জ্বলে উঠবে কিভাবে? আমি সেটাই বলছি যে আমরা এমন একটা জায়গায় আছি, আলো একটা মাত্র জ্বলতে পারে আমি মনে করি। একটা হচ্ছে পৃষ্ঠপোষকতা, সরকারিভাবে পৃষ্ঠপোষকতা, মানে অন্যান্য যারা ব্যক্তিবর্গ আছেন যারা পৃষ্ঠপোষকতা দিতে পারেন সেরকম ভাবে, যেমন অন্যান্য জায়গায় বিভিন্ন স্পন্সর তারা পারেন। আর দুই হচ্ছে দর্শক। আমি যদি দর্শক মঞ্চে যান, নাটক দেখতে যান, নাটকের আর কোনো কিচ্ছু লাগবে না। কারণ পিটার ব্রুকসের কথা অনুযায়ী যদি আমি বলি যে মঞ্চে একজন অভিনেতা আর দর্শক সারিতে একজন দর্শক, তাতেই নাটক হয়ে যাবে। ঠিক আছে, নাটকের শর্ত এইটাই। তো একটা এমটি স্পেস এবং একজন দর্শক, শর্ত এইটাই। আমি যদি সেই দর্শকটাকে পাই, সেই দর্শকটা হলে আমার নাটকটা হয়ে যাবে। কিন্তু সে সংখ্যা যাই হোক না, সংখ্যাটাও আমার লাগবে, কারণ আমার নাটকটার পেছনে তো আমার একটা একদম বোদ্ধা দর্শকে আসুক। কিন্তু এখানে একটা বিষয় আছে, আপনি একটা কথা বলছিলেন আমাদের, সেটা হচ্ছে যে আমি উত্তরা থেকে কেন এখনো শিল্পকলাতে আসবো, আমার উত্তরা থেকে কেন মঞ্চ হবে না, মিরপুরে কেন মঞ্চ হবে না? তাহলে আপনি বলেন, আমি কিন্তু আপনি আমার কথাটাতেই উত্তর করছেন যে এখানে একটা পৃষ্ঠপোষকতার ব্যাপার আছে। একজন ব্যক্তিগত উদ্যোগেও কিন্তু একজন একটা মঞ্চ ওখানে তৈরি করতে পারেন। আমি জানি মোহাম্মদপুর, মিরপুর, উত্তরা, পুরনো ঢাকা বা আপনি অন্যান্য যে কোনো জায়গায় নেন, প্রত্যেক জায়গায় একটি মঞ্চ, এবং সেখানে যদি সত্যিকার অর্থে ভালো নাটক করা যায়, ভালো নাটকের সুবিধা দেওয়া যায়, সবগুলি নাটকের মঞ্চেই দর্শক হবে এবং সব মঞ্চে ভরপুর থাকবে। কিন্তু হ্যাঁ, সেই উদ্যোগটি নেই তো আমাদের, সেই উদ্যোগটি আমাদের নাই। হ্যাঁ,
সব জায়গায় সিনেপ্লেক্স হচ্ছে। সিনেপ্লেক্স হচ্ছে। আমরা কোনোদিন দেখি নাই, বাইরের দেশগুলোতে আমরা সবসময় দেখেছি, আমরা কোনোদিন দেখি নাই যে একসাথে 7টা স্ক্রিন একই কমপ্লেক্সের ভেতরে। এখন কিন্তু একসাথে 7টা স্ক্রিন একই কমপ্লেক্সের ভিতরে হচ্ছে। সরকার থেকে বলা হচ্ছে যে কোনো একটা শপিং কমপ্লেক্স করলে তার ভিতরে একটা সিনেপ্লেক্স থাকতে হবে। কই বলা তো হচ্ছে না, একটা মঞ্চ থাকতে হবে, একটা থিয়েটারের গ্রুপকে পৃষ্ঠপোষকতা দিতে হবে, নাই কিন্তু। কিন্তু আমি এখানে জাস্ট একটু যোগ করতে চাই, আমি খুব জোর গলায় বলতে চাই যে একটি দেশের শিল্প চর্চা, সংস্কৃতির চর্চার যদি উন্নতি সাধন না হয় মানসিকভাবে, মানুষ গঠনে, সেই দেশ কখনো বড় হতে পারবে না। আমরা অনুষ্ঠান শুরু করার আগে আমরা সবাই মিলে কথা বলছিলাম যে টেলিভিশন দেখছে না কেউ, অনেক কাজ করে যাচ্ছেন, কিন্তু আমাদের টেলিভিশনে নাটক দেখছেন। এবার ঈদেও হয়তো 250-300 এরকম নাটক হবে, আবার কোরবানিকে সামনে রেখে হয়তো আরো কিছু নাটক হবে। সেই নাটকগুলো দেখানোর জন্য SMS, ফেসবুক, বিজ্ঞাপন, বিভিন্ন কিছু দিয়েও দেখানো যাচ্ছে না, তারা বাইরের দিকে চোখ রাখছে। কিন্তু আমাদের নাটকের মান তো অতটা নামেনি। না, নাটকের মান নেমে গেছে আমি এটা মোটেও বলবো না। নাটকের দর্শক দেখছেন না মানের কারণে নয়, হয়তো অন্য কোনো কারণে। তার একটি আমি উদাহরণ দিয়ে বলি। আমি একটি চ্যানেলের যিনি নাটক দেখেন, নাটকের বিভাগের প্রধান, তাকে আমি প্রশ্ন করলাম, মানে সৌহার্দ্যপূর্ণই প্রশ্ন, যে একটি নাটকের নাম বলেন আপনার চ্যানেলের, যেই নাটকটি আপনার চ্যানেল ওন করে, এই নাটকটি এই চ্যানেলের, আমরা এই নাটকটাকে ওন করি এবং এই নাটকটি আমরা দর্শকের সামনে আনছি, আমাদের নাটক। হ্যাঁ, আমাদের নাটক। একটি নাটকের নাম বলেন, 7টি নাটক সেখানে চলে সপ্তাহে 7টি নাটক চলে। একটি নাটকে তার নয়, নাটকটি কেউ জমা দিল, সেই জমার পেছনে কারোর ফোন আছে, কারোর তদবির আছে, নানান কিছু থাকতে পারে। মার্কেটিং একটা বড় ভূমিকা, মার্কেটিং এর ভূমিকা আছে। আমি সেই নুক অ্যান্ড কর্নার্সে যাচ্ছি না। হ্যাঁ, আজকাল অনেক পলিটিক্যাল নেতার নামে কিন্তু নাটক আছে, তিনি ফোন করেছেন হয়তো, বা তাকে খুশি করতে হচ্ছে হয়তো, এরকম অনেক জায়গায় আছে। সেটি একদম আলাদা ব্যাপার। এখন এই ফোনটি পেয়ে বা এই তদবিরটি পেয়ে আমি একটি নাটক চালিয়ে দিলাম। নাটক তো চালিয়ে দেওয়ার জিনিস নয়, তাই না? নাটক তো দেখানোর জন্য আপনি যে কোনো পরিবেশনায়, আপনি যখন আপনার বাড়িতে কোনো গেস্টকে ডাকবেন, আপনার পরিবেশনার আপনার একটা প্রচেষ্টা থাকবে না? আপনি ঠিক সুন্দর প্লেটটাতে আপনি হ্যাঁ সবজিটা দেবেন, অন্যটাতে একটা কারি দেবেন। তো এই যে পরিবেশনার এই দায়িত্বটিতে আপনি পালন করবেন। আমি তো পালন করছি না, যে কি এসেছে আমি জানি না, জাস্ট ওটা ওই সময়টা ফাঁকা আছে, এটাতে দিয়ে দাও, এই চাং ভরা। হ্যাঁ, আমি যখন দেখবো যে আমার একটি ফোনের কারণে বা একটি তদবিরের কারণে আমার এই নাটকটি এখানে যাচ্ছে, তখন কিন্তু চাং ভরা বদলে আমি তখন করব সময় ভরা। মানে জাস্ট ক্যাসেটটাকে বা সিডিটাকে আমি জাস্ট ভরে দিলাম আর কি, জাস্ট এখানে দাঁড় করলাম, ওখানে দাঁড় করে দিলাম, ফলে আমারও একটা সুযোগ হয়ে যাচ্ছে কিন্তু। এবং অনেকেই ভাবছেন যেহেতু এখান থেকে বলা হচ্ছে বা যেখান থেকে এখান থেকে একটা ফোন গেছে, আমার নাটকটি যাবেই যতই খারাপ হোক। রেসিপিও বলে দেওয়া হয় যে এই দুজন নায়ক নায়িকাকে নাও, আর বাকি একটা কিছু ভরে দাও। এবার দেখেন, আপনার নাটকটির জন্য সব দিক থেকে বাজেট কমছে, নাটকের বাজেট কমছে। একটি নাটক আমরা আমি নিজে জানি যে আমি 1 ঘন্টার একটা নাটক 6,25,000 টাকায় তৈরি করেছি 21-তে। আচ্ছা, সেই নাটকটি এখন কেউ বানাতে গেলে হয়তো 1,70,000 থেকে 80,000 টাকা, ঠিক আছে? এই পরিমাণে কমেছে। কিন্তু আপনি যখন আমার নাটকটি নিচ্ছেন, আপনি আমাকে বলে দিচ্ছেন এই শিল্পী থাকতে হবে। কেন আপনি সবকিছুতে কমাচ্ছেন? এই জায়গায় কেন আপনার দাবিটা থাকছে? ওই শিল্পীতে আমার 50,000 টাকা চলে যাচ্ছে, শিল্পীর জন্য আমি নিতে পারছি না। এবং যখন শিল্পীতে আমার 50,000 টাকা চলে যাচ্ছে, একজন শিল্পীকে নিয়ে বাকি সমস্ত কোন রকম ভাবে নিয়ে এসে আমি করে দিচ্ছি। মানে অসংখ্য অনিয়ম এবং ফাঁক দিয়ে আমরা এই নাটকটি করার চেষ্টা করতেছি। ধারাবাহিকের অবস্থা তো মাসুম ভাই আরো খারাপ। ধারাবাহিকের অবস্থা আরো খারাপ। আমি দেখেছি, এরকমও আমি শুনেছি যে আগে ওই একই শিল্পীর অন্য একটা সিকোয়েন্স আছে, সেই শিল্পীর সিকোয়েন্স নিয়ে এসে এর ভিতরে ঢুকে দেওয়া হচ্ছে, কারণ আমার তো জাস্ট সময়টা ভরতে হবে। এত অনিয়ম চলছে। আর এটা তো সেই এইসব দিন রাত্রি বা আপনাদের রঙের মানুষ কিংবা মাটির কোলের মতো নাটক বা সময়ের মতো নাটক না, যে দর্শক শুক্তারার মতো নাটক না, যে দর্শক বসে আছে যে এরপরে কি হচ্ছে। এক্স্যাক্টলি, আমি তো জানি যে আমার দর্শক এটা দেখছে না, আমার দর্শক দেখছে না, আজকে সপ্তাহে দেখলো পরের সপ্তাহে দেখছে না। মানে ফলে আমরা ওই একই কথা আমি বলছি যে আমাদের যেই চক্রের ভিতরে পড়েছে, এই চক্র থেকে বার হতে হবে। অনেকেই দোষ দেন বিজ্ঞাপনের, নাটকের ভিতরে বিজ্ঞাপনের দোষ দেন। হ্যাঁ, অনেকে বলে যে এত বিজ্ঞাপন। আমি কিন্তু বিজ্ঞাপনের দোষ দিই না। আমি যদি একটি নাটক দেখতে শুরু করি, তাহলে কিন্তু সেই নাটক আমি যত কষ্টই হোক আমি দেখবো। আপনি রঙের মানুষের কথা বলেন, আমি রঙের মানুষের কথা বলছিলাম। রঙের মানুষের 29 মিনিট বিজ্ঞাপন যেত,
22 মিনিটের নাটক 29 মিনিটের নাটক বিজ্ঞাপন যেত, দর্শক কিন্তু দেখতো, কারণ দর্শক তখন অলরেডি ওই নাটকটার ভিতরে ঢুকে পড়েছেন। হ্যাঁ, শুরুতে আমার সেই প্রচেষ্টা যে যদি চ্যানেল অন করতো, চ্যানেল এটা প্রোমো দিত। আপনি একটি নাটকের প্রোমো দেখেন এখন চ্যানেলে তখনই একটি নাটকের প্রোমো যায় যখন অন্য কোনো কিছু নাই, বিজ্ঞাপন থেকে শুরু করে অমুকের টক শো ফিলার হিসেবে দেখা যাচ্ছে যে তাই সেটি যায়। কিন্তু একটা নাটক তো আমার নাটক আমি দিচ্ছি, আপনি যদি আমাদের পাশের দেশের নাটকগুলোর দেখেন, এক নাটকের ভিতরে ওই নাটকের শিল্পী নিয়ে এসে ওই নাটকের শিল্পী দিয়ে বলেন কত ধরন ভাবে প্রমোট করা হচ্ছে। আমাদের দেশে কোন নাটককে প্রমোট করা হচ্ছে এবং প্রমোট করা হচ্ছে না এই কারণেই যে ওই নাটকটি আমার চ্যানেলের নয়, ওই নাটকটি ওইভাবে এসেছে এবং কোথাও আপনি কোনো নিয়ম মেনে কোনো কিছু করা হচ্ছে না। এখন 1 ঘন্টা নাটকের কোনো পৃষ্ঠপোষকতা কোনো টেলিভিশন চ্যানেলে নাই বলা যায়, কোথাও নাই, কোথাও ওইভাবে এক ধরনের মৃত্যু মানে বিলুপ্ত প্রায়। এক্স্যাক্টলি। আর আপনাকে 3 দিন আগে ডেকে বলবে যে আমার একটা ওই জায়গায় চাঙ্ক আছে, এই জায়গায় এইরকম একটা নাটক করতে, আপনি যদি একটু কাইন্ডলি লিখে দেন বা আপনি যদি একটু কাইন্ডলি এরকমই অবস্থা। তো এবং ধরেন যে মানে 1 ঘন্টা নাটকের জন্য শিল্পীরা সময় দিতে চান না, দেখে 2 দিনে 1 ঘন্টা নাটক বানাতে হচ্ছে। সম্মানী থেকে শুরু করে নানান কিছু অনেক ঝামেলা আছে, তাদের শিডিউল পাওয়া, শিডিউল মিস করলে সময় মতন আসা। মানে আপনি যদি দেখেন, আপনি যদি ধরেন 10টা প্যারামিটারস থাকে, একটি ভালো কাজের 10টা প্যারামিটারস থাকে, একটি প্যারামিটারস আপ টু দ্য মার্ক, আপ টু দ্য মার্ক তো মানে শিল্পীরা তো স্ক্রিপ্টও পড়েন না, এরকম অভিযোগ তো আছেই। হ্যাঁ, পড়ার সুযোগ পান না উনি, এক শুটিং থেকে আরেক শুটিং এ তাকে যেতে হয় পড়ার সুযোগ। এই যে আপনি যে উপকরণগুলোর কথা বললেন, কোনোটাই 1 ঘন্টার নাটক বা ধারাবাহিক নাটক সহায়ক না, তাহলে আমাদের নাটকের ভবিষ্যৎ কি? টেলিভিশন নাটকের সবচেয়ে জনপ্রিয় যে জায়গাটা ছিল টেলিভিশন নাটকের হচ্ছে, আমি বলি, আমি তো এরকম ফেসবুকে একটা পোস্ট দিতে মনে হলো, একটা পোস্ট দিই, আমি একটা নাটক লেখা শেষ করলাম টেলিভিশনের জন্য, আমার মনে হলো যে একটা পোস্ট দিয়ে একটা পটল বানানো শেষ করলাম। কারণ আলটিমেটলি একটি পটল এবং আলুতে পরিণত হয়েছে আমাদের নাটক। এবং পটল এবং আলু আপনি জানেন যে কোথা থেকে আসতেছে, সেই বড় বেনিয়া কিনছেন, তার কাছ থেকে ছোট বেনিয়া, তার কাছ থেকে ছোট বেনিয়া, তার কাছ থেকে ছোট বেনিয়া দিয়ে যে বাজারে যাচ্ছে। এটা এক্স্যাক্টলি তাই। আজকে যারা এই নাটককে নিয়ে ব্যবসা করছেন তাদেরকে মনে রাখতে হবে যে নাটক ব্যবসার জিনিস নয়, শিল্প ব্যবসার জিনিস নয়। শিল্প পৃষ্ঠপোষকতা দিতে হয়, শিল্প গড়ে তুলতে হয় এবং শিল্প থেকে আপনার কোনো বাণিজ্য হয়। হ্যাঁ, এইটা একটা ভালো বলছেন, নাটক ব্যবসা। কারণ আমরা অনেক প্রডিউসারের কথা শুনি যে সে 3-4টা টেলিভিশন বা 10টা টেলিভিশন চ্যানেলে চাং কিনে রেখেছেন, এখানে সে ভরে দিবেন, এবং তার এই যে বিভিন্ন জনকে দিয়ে নাটক তৈরি করছেন, সে চাং ভরছেন 100 পর্ব, 150 পর্ব, 200 পর্ব। এখন আপনি তো দেখেন আমাদের দেশে স্কুলগুলো গড়ে উঠেছে কিভাবে, পুরোনো দিনে আমাদের দেশে বিভিন্ন জায়গায় নাটকের হলগুলো গড়ে উঠেছে কিভাবে, ব্যক্তিগত উদ্যোগে তারা করেছেন, তারা কিন্তু এটাতে বিলিয়েছেন, ওনারা কিছু গ্রহণ করেন নাই কিছু, কিন্তু এটা সম্প্রদান কারকে করবে, তাই তো। কিন্তু এখন দেখেন সম্প্রদান কারক তো দূরের কথা, ওটা থেকে মানে গ্রহণ কারকে চলে আসছে, এবং যে কোনো উপায়ে এটা থেকে গ্রহণ করতে হবে তাকে। আমি টেলিভিশন নাটক নিয়ে আরো আলোচনায় থাকবো। একটু 2-3 ঈদে লিখেছি যে মানে দয়া করে আমাদের অনুষ্ঠান দেখুন, জানি আমি। হ্যাঁ, এই যে একটা আকুল আবেদন দর্শকদের প্রতি, গতবারই তো আপনি লিখেছেন, হ্যাঁ, এটা নিয়ে ফেসবুকে অনেক প্রচার। হ্যাঁ, সেই জায়গা থেকে বলা যে এই যে মানে আমাদের দেখার জন্য দর্শকদের কাছে অনুরোধ করে আমরা অনেক কিছু নিয়ে আসছি টেলিভিশনগুলো। আমরা হয়তো নিউজ চ্যানেল দেখে আমাদের ওরকম হয়তো আয়োজন খুব বেশি না, কিন্তু অন্যদের তো আছে, সবাই কাজ করছে। যতই যে বলা, নির্মাতারা কিন্তু এক ধরনের তাদের আন্তরিকতা আছে বিভিন্ন রকম সীমাবদ্ধতার পরেও। সেই জায়গা থেকে দর্শকরা কেন বিদেশমুখী অন্য দেশের দিকে তাকিয়ে থাকছেন? আমি তো বললাম, আপনি তাদেরকে ডাকছেন, কিন্তু যদি কোনো কার্যকরী পদক্ষেপ আপনি নিচ্ছেন না যে দর্শক আসবেন, আমি তো জাস্ট খালি ডাক দিলেই হবে না। আপনার ডাক দেওয়ার পেছনে আপনাকে এটাও বলতে হবে যে আমরা আপনাদের জন্য এই করেছি, এই ব্যবস্থা নিয়েছি। আপনি বলেন আপনার লেখার পরে, আমরাও কিন্তু লিখেছি, আমি এবং অনেক চ্যানেলে আমি বলেছি, অনেক চ্যানেলে গিয়ে তাদের সাথে আলাপে বলেছি। আপনি বলেন যে গত 3 বছরে, আমি আরো আগে গেলাম, গত 3 বছরে নাটককে জনপ্রিয় করে তোলার জন্য একটি চ্যানেলের একটি পদক্ষেপের কথা বলেন। এটি কি কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, না আরো বেশি ডেটোরেট করছে বিষয়টা? এইটা আপনি দেখেন, আমরা কিন্তু কোনো পদক্ষেপ নেই। আমরা নাটকটা কেন, আমি প্রমোশনের কথা বললাম, একসময় ছিল বিলবোর্ড দেওয়া হতো আমাদের নাটকে, আমাদের ছবি বিলবোর্ড দেওয়া হতো। এই সমস্ত কোনো কিছু না, এই খরচটা কেন করবে সে?
এই খরচটা তো করলে তার পকেট থেকে লস হবে, পকেটে যেটা আসবে সেটা তার লস না, এটা তো হ্যাঁ। এমনি তো তার চানটি কেনা আছে এবং উনি জানেন অমুক 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 বিজ্ঞাপন, উনি তো জানেন আমার খরচ হবে। আমি আমার প্রডিউসারের কাছে আমি সবসময় বলি যে এই নাটকটির ভালো প্রচার না হলে নাটকটি দেবেন না, এবং যদি নাটকটি প্রচার না করে আপনি শুরু করেন আমি কিন্তু নাটক আর লিখবো না। কিন্তু ফাইনালি আমি নাটক লিখবো না, এই জায়গায় আমি থাকতে পারি না, আমাকে লিখতে হয়। কিন্তু আলটিমেটলি আমি দেখেছি যে নাটক শুরু হয়ে গেছে, আমার লেখা একটি নাটক শুরু হয়ে গেছে, 3 পরে আমি শুনছি যে আপনার নাটক তো চলছে। এই হচ্ছে আমাদের অবস্থা। কোন ধরনের নাটকের মানে নাটকমুখী কোন ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই, বরঞ্চ নাটককে কত রকম ভাবে নিংড়ে চিপে আমি আমার নিজের মুনাফাটা, আমার নিজের সুবিধাটা তার থেকে গ্রহণ করতে পারি। এখন এইটা যদি হয় মনোভাব, আমাদের মানসিকতা হয়, তাহলে সেই এইজন্য তো ভালো স্ক্রিপ্ট আসছে না, ভালো স্ক্রিপ্ট আসবে না, কারণ স্ক্রিপ্ট স্যাক্রিফাইস করতে হয়। হ্যাঁ, মানে আপনি বলেন, আপনি আগে আমাকে একটা নাটক লেখার পরে ভাবতে হতো যে এই নাটকটি ডিরেক্টর কি বলছেন, আর্টিস্টরা কি বলছেন। এখন আর্টিস্ট তো ওই নাটক পড়বেন না, উনি তো আগে মানে পরের দিন যে সকালবেলা দাঁড়িয়ে যাবেন সংলাপ দিতে, উনি জানেন না নাটক আমি কি লিখেছি। ফলে আমারও আর কোনো দায়বদ্ধতা ওই রকম ভাবে নাই। এখন আমরা যারা সাধনা হিসেবে এটাকে নিয়ে আমরা চেষ্টা করি যে আমাদের নাটকটি যেন সেই ভালো পর্যায়ে থাকে আর কি, মানসম্পন্ন হয়। কিন্তু কতজন এটা করবে, বা অন্যরা যদি নতুন আসছে তারাও তো এই সুযোগটা নেবে। এই হচ্ছে আমাদের অবস্থা। সমাধান কি? না, সমাধান আমি একমাত্র বললাম তো যে সমাধান হচ্ছে তাই যে আমি এই নাটককে কখনো এই কোনো পণ্যের সাথে মেলাবো না। নাটক পণ্য নয়, অন্য অনেক কিছু আপনার পণ্য, সেই পণ্যের জন্য আপনি বিজ্ঞাপন দেন। শিল্প পণ্য নয়। হ্যাঁ, শিল্প কখনোই পণ্য নয়, কোন শিল্পই কখনো পণ্য নয়। শিল্পের জন্য শিল্পকে পৃষ্ঠপোষকতা করবে। এক্স্যাক্টলি। তো আপনি যখনই একবার শুধু ভাবতে চেষ্টা পারবেন যে নাটক পণ্য নয়, শিল্পী থেকে শুরু করে স্পন্সর পর্যন্ত, প্রডিউসার সব পার হয়ে স্পন্সর পর্যন্ত সবাই যদি মনে করে যে আমার দেশের চেহারাটা তার সেই দেশের শিল্প সংস্কৃতির ভেতর দিয়ে ফুটে ওঠে। আপনি যদি সংস্কৃতির সংজ্ঞাটা নেন, সংস্কৃতির সংজ্ঞা হচ্ছে যে আমরা যা তাই আমাদের সংস্কৃতি, আর সভ্যতা আমরা খুব ভালো মতো নেন, সভ্যতা হচ্ছে আমাদের যা আছে। তা আমরা যা তাই যদি আমাদের সংস্কৃতি হয়, তাহলে আমরা যা তা তো আমার সংস্কৃতির ভিতর দেখাতে হবে, সেই সুযোগটা তো দিতে হবে, তাই না? তো সংস্কৃতির ভিতর দিয়ে যদি আমি প্রকাশিত হই, তাহলে সেই স্পন্সরটাকে, সেই প্রডিউসারটাকে এইটা মাথায় রাখতে হবে যে এইখানে আমার দেশ, আমার মানুষ, আমার সমাজ ফুটে উঠতে হবে এর ভিতরে। শিল্পীরা তো 1 ঘন্টা নাটক বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছে বিভিন্ন রকম, তাদের অনেক রকম, কিন্তু তারপরেও হচ্ছে না। কারণ চ্যানেলগুলোরও তো কিছু করার নাই। চ্যানেলগুলো তো আলটিমেটলি তারও তো বিজ্ঞাপন দিয়েই। এই জায়গাটা একটু আসতে চাই যে চ্যানেলগুলো এখন বলে থাকে যে আমার কিছু বলার নাই, এগুলো সব মার্কেটিং এর কথা, বা এই যে প্রোডাকশন হাউসগুলোর কথা, তারপর যারা বিজ্ঞাপন এজেন্সির মাধ্যমে এখন নাটক তৈরি হয়। কেন এটা বলবো? এখন এই যে টেলকোগুলো থেকে হয় না, চ্যানেল বলতে পারেন না। প্রত্যেকটি চ্যানেলের একটি প্রোগ্রাম ডিপার্টমেন্ট আছে। প্রত্যেকটি প্রোগ্রাম আত্মসমর্পণ করে বসে আছে। আত্মসমর্পণ আপনি বলেন, তাহলে আপনি প্রথম হচ্ছে যে নাটকের সমস্ত কর্মকাণ্ড, সমস্ত প্রোগ্রামের কর্মকাণ্ড প্রোগ্রামের হাতে ফিরিয়ে দিতে হবে। আমি জানি এটাতে অনেকে অনেক ধরনের মাইন্ড করবেন, আমার কিচ্ছু আসে যায় না। আমার নাটক যদি লেখাও বন্ধ হয়ে যাও আমি মাইন্ড করি না। আমার দাবি হচ্ছে এটা যে প্রোগ্রামের হেডের কাছে, প্রোগ্রাম ডিপার্টমেন্টে প্রোগ্রাম ফিরতে হবে, প্রোগ্রাম ডিপার্টমেন্ট সিদ্ধান্ত নেবেন এটাতে কতটুকু। এইটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের অনুষ্ঠানগুলো অনুষ্ঠান বিভাগ থেকে বিপণন বিভাগে চলে গেছে। বিপণন বিভাগে চলে, তাই সেজন্য পণ্য বলছি কেন, আমি হয়তো একটু ঘুরিয়ে বলার চেষ্টা করেছিলাম, আপনি সেটাকে আরো ভাঙলেন। ঠিক আছে, আমি তো পণ্য হিসেবে পণ্য যদি দেখি তাহলে তো বিপণনে যাবে, আর ওটাকে যদি আমি শিল্প দেখি তাহলে থাকবে অনুষ্ঠান বিভাগের কাছে। ঠিক আছে, আজকে অন্যান্য চ্যানেলের অনুষ্ঠান বিভাগের প্রধানগুলোকে দেখলে আমার অনেক কষ্ট হয়, অসহায় মনে হয়। কিন্তু তাদের অভিজ্ঞতা, তারা যেই পরিমাণ আলোকিত মানুষ, আমরা তো তাদের কাছে যাব। আমি কেন বিপণনের কাছে যাব? আমি বিপণনকে ছোট করছি না। কাজ না, তো ছোট করার কিছু নয়, কাজ না, এটা তাদের কাজ নয়। আপনি দেখেন যদি একের কাজ, এই কাজটা হলো তো যে বেশি আমরা এই যে মানে বাজারমুখী হয়ে যাওয়ার কারণে। বাজারমুখী, আমি সেজন্যই বলছি যে আপনি অন্য সবকিছু নিয়ে করেন না, আপনি অন্য সবকিছু নিয়ে করেন। আর তারপর আরো বিজ্ঞাপনের কিন্তু অন্য কি আছে। আগে ছিল যে এই নাটকটি ভালো, এই নাটকটি দর্শক দেখছে, এই নাটকে আমি বিজ্ঞাপন দেবো। এই নাটক দর্শক দেখছে না, এটা আগে যেটা ওই যে ইয়ে ছিল, একটা রেটিং করতো, সেইটা তো এখন নাই। এখন তো আপনাকে আমি একটা থোক বরাদ্দ দিয়ে দিচ্ছি 1 বছরের জন্য, সময় টেলিভিশনে আমার কোম্পানির এত টাকা থাকলো।
তো এইটাতে হয়ে যাচ্ছে কি এখন তো সব নাটকই একই সমান। হুম। এখন মানে একজন মান যাচাইয়ের কিছু নাই। না, মান যাচাইয়ের কিছু নাই, সবকিছু। সুতরাং বিজ্ঞাপনের পদ্ধতিও কিন্তু চেঞ্জ করতে হবে। হুম। চেঞ্জ করতে নিলে সেটা হয়তো একটা আলাদা আলোচনা অনুষ্ঠান হতে হ্যাঁ, পারে। হ্যাঁ, আমি হ্যাঁ। আশা করব যে আপনারা এরকম একটা আলোচনা অনুষ্ঠান করবেন, যে আপনারা যে এত বলেন চেঞ্জটা আসলে কোন কোন জায়গায় কোন লাগবে, জায়গায় লাগবে, আমরা হ্যাঁ। খুব কিন্তু একদম পুঙ্খানুপুঙ্খ বলতে পারবো এই জায়গায় চেঞ্জ করতে হবে। হয়তো এখন আমরা গ্রস বলছি যে বিপণনের মাধ্যমে পণ্য হিসেবে না থাকে প্রোগ্রামের মাধ্যমে শিল্প হিসেবে এটাকে নিয়ে আসেন। এই একটি সমাধান করেন, তাহলে বাকি পেছনে যা কিছু আছে সবকিছু সমাধান হ্যাঁ, সেই হবে। জায়গা থেকে দরকার যে যদি অনুষ্ঠান বিভাগ যদি বলে যে হ্যাঁ আমি আমার অনুষ্ঠানের মান, নাটকের মান অনুযায়ী আমি বিজ্ঞাপন ঠিক করবো বা বরাদ্দ ঠিক করবো, হ্যাঁ, যেটা কি exactly. 2,20,000 টাকা দিয়ে হবে না 3 লাখ টাকা দিয়ে নাটকটা হবে। এক্স্যাক্টলি। এইটা যদি করেন তাহলে কিন্তু আমি মনে করি যে একটা আমাদের ওয়ে আউট আছে। আমাদের ওয়ে আউট নাই তা না, কিন্তু ওয়ে আউট হচ্ছে সদিচ্ছা, আপনার সদিচ্ছা। আপনি স্পন্সর, আপনি চ্যানেলের মালিক, আপনি চ্যানেলের বিপণন বিভাগ দেখেন, আপনার সদিচ্ছার উপরে এবং আপনার সদিচ্ছার উপরে একটা সমগ্র দেশের শিল্প সংস্কৃতি নির্ভর করে। আপনি নিজের নির্বুদ্ধিতা দিয়ে, আমি আরো ভাবে পরিষ্কার করব, নিজের নির্বুদ্ধিতা দিয়ে একটা দেশের শিল্পকে ধ্বংস করবেন না। সব কথা পরের কথা শেষ করতে হচ্ছে এই জায়গা থেকে, আমাদের সময় শেষ, যে নাটক শিল্প, নাটক পণ্য নয়, এই উপলব্ধিটা আসতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ আজকে সময় সংলাপের সময় দেওয়ার জন্য। দর্শক যারা আছেন আজকে সময় সংলাপের সঙ্গে এতক্ষণ আলোচনা, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন।